1975 সালের 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেদিনটা ছিল আমাদের জন্য সত্যিকার অর্থে ন্যাক্কারজনক। যে মানুষটার একটি অঙ্গুলির নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা মায়ের ভাষায় কথা বলতে শিখেছি, আমরা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি। সেই মানুষটাকে সপরিবারে 1975-এর 15ই আগস্ট শুক্রবার ভোরবেলা সপরিবারে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে অনেক হত্যা হয়েছে। ইন্দিরা গান্ধীর হত্যা আমরা দেখেছি, কেনেডি হত্যা দেখেছি, আমরা অনেক হত্যা দেখেছি। এগুলো হয়ে আসছে, ইতিহাস পড়লে আমরা বা দেখলে আমরা জানতে পারবো। কিন্তু সপরিবারে শিশু, বাচ্চা, অন্তঃসত্ত্বা নারী সহ একটা ফ্যামিলিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, এটা আমার জানা মতে পৃথিবীর সৃষ্টির পরে আর এমনটি হয় নাই। যা ঘটেছিল, যারা ঘটিয়েছিল, তাদেরকে কি বলে আখ্যায়িত করবো আমি জানি না। তবে আমি এতটুকু বলতে চাই তাদের সম্পর্কে, তারা নিষ্ঠুর তো বটেই, তারা লোভী তো বটেই, এবং তারা সত্যিকার অর্থে নির্বোধ যদি না হতো, তাহলে অন্তত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করত না। যে মানুষটা 9 বছর রক্তক্ষয়ী যুদ্ধে, যার নির্দেশে এদের স্বাধীন হলো, এদের স্বাধীনতা পেল, সেই মানুষটা 3.5 বছরের মধ্যে দেশটাকে দ্রব্যমূল্য বেশি থাকলে একটা জায়গায় নিয়ে এসেছিল। তার একটা সৃষ্টিকর্তার দেওয়া একটা যোগ্যতা ছিল, সে যেখানেই যেত তার একটা গ্রহণযোগ্যতা কেন যেন ছিল। যে দেশেই যেত, বিশ্বের যেখানেই যেত, সে একটা সমাদর, তিনি একটা সমাদর পেতেন। জাতির জনক বঙ্গবন্ধুর এই যে সমাদর পাওয়াটা, বিশ্বব্যাপী তাকে নেতা হিসেবে স্বীকৃতি দেওয়াটা, এটা মনে হয় আমাদের কিছু বাঙালির সহ্য হয় নাই। যে কারণে তারা বঙ্গবন্ধুর প্রতি বিশ্বের নেতাদের ভালোবাসা, শ্রদ্ধা, স্বীকৃতি এগুলো সহ্য করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। আমরা তার বিচার চেয়েছিলাম, বিচার পেয়েছি। অনেকের ফাঁসি হয়েছে, এখনো কেউ কেউ দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে। অনতি বিলম্বে আজ 2023 সনের 48 বছর পরে এসেও দাবি জানাতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার যে সব খুনিরা এখনো বিদেশে আছে, তাদেরকে এনে সাজাটা বহন করা হোক। এটা একজন সাধারণ নাগরিক হিসাবে জনগণের কাছে, সংবাদ মাধ্যমের কাছে, দেশের বিবেকের কাছে, আইন আদালতের কাছে আমার বিশেষ অনুরোধ। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে আমরা একটা নাটকীয়তা দেখেছি, যে বঙ্গবন্ধুর হত্যার পরে কেউ কেউ সরাসরি টেলিভিশনে উদ্ধতভাবে বলেছে, আমি তাকে খুন করেছি, আমি তার কিলার। এই যে বাঙালি হিসাবে আমি লজ্জা পাই, দেশের নাগরিক হিসাবে আমি লজ্জা পাই যে একজন খুনি স্বীকার করে টেলিভিশনে যে আমি খুন করেছি। এর থেকে ন্যাক্কারজনক কিছু হতে পারে না। খুন যে কত বড় অপরাধ, সেই খুনটা করে স্বীকার করে নিজেকে দাম্ভিকতার পরিচয় দেওয়া, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। ক্ষমা চাইলেই খুনের ক্ষমা হয় না। খুনের যে ধারাটা 302, এটা আপোষযোগ্য ধারাও নয় যেখানে আপোষ করবে মানুষ। কত সুন্দরভাবে, অধ্যত্বপূর্ণভাবে কথাগুলো বলেছিলেন কমরেড রশিদ। আমরা অনেকগুলো বছর এটার বিচার পাইনি। এটার জন্য আইনও করা হয়েছিল যে বিচার যাতে চাওয়া না হয়, বিচার যাতে করা না যায়। আপনারা জানেন যে ইন্ডেমনিটি বিল হয়েছিল বিচারের পথটাকে বন্ধ করার জন্য।
পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা 2096 ক্ষমতায় এসে সে ইন্ডেমনিটি বিলটাকে বাতিল করেন। যদি ইন্ডেমনিটি বিল বাতিল না হতো তাহলে বঙ্গবন্ধু হত্যার বা তার ফ্যামিলির 18 জন এবং সাথে অন্যান্য যারা ছিল কারোর হত্যার বিচার হতো না। মানব হিসাবে, একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না যে একজন মানুষ খুন হয়েছে সপরিবারে, শহীদ হয়েছে সপরিবারে, অথচ তার বিচার চাইবার মতো ক্ষমতা থাকবে না, কেউ বিচার চাইতে পারবে না। আল্লাহর অশেষ রহমত, জননেত্রী শেখ হাসিনা আজকে যে দেশের দায়িত্ব নিয়েছে, তিনি 5 ঘন্টা ঘুমাচ্ছেন এবং সারাক্ষণ দেশের চিন্তা করছেন, দেশের উন্নয়নের জন্য একেবারে রুট লেভেল থেকে, সেই রিমোট কন্ট্রোল এরিয়া থেকে সমস্ত জায়গায় আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় লেখা আছে শতভাগ বিদ্যুতায়িত গ্রাম, শতভাগ বিদ্যুতায়িত থানা, শতভাগ বিদ্যুতায়িত জেলা। এই যে 100% বিদ্যুৎ দিয়েছেন, কারেন্ট দিয়েছেন, দেশকে উন্নত করেছেন, একেবারে গ্রামগঞ্জে রাস্তাঘাট পাকা করেছেন, রেল লাইন করেছেন, মেট্রো রেল করেছেন, স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে, এবং মেট্রো রেল, ফ্লাইওভার কত, এটা তো আপনারা নিজেরাই দেখছেন। সবচেয়ে বড় অহংকারের বিষয় পদ্মা সেতু আমাদের টাকায় হয়েছে। এর থেকে গৌরবের বিষয় আর কিছু থাকতে পারে না বিশ্বের বুকে। আমি যদি ভুল না বলি তাহলে সম্ভবত এটা 3 নম্বর বৃহৎ সেতু, যে সেতুটা আমাদের মতো ছোট দেশ, এই ছোট দেশের জনগণের টাকায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুটা তৈরি হয়েছে। এবং আরও যেসব স্কিম জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন, এবং কিছুদিন আগে আপনারা জানেন যে রংপুরে উনি 27টা প্রকল্পকে উনি উদ্বোধন করে এসেছেন। এই যে ধারাবাহিকতাটা এবং জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নয়নের জন্য, দেশের জন্য উনি যা করছেন, আমার স্মরণকাল থেকে আমি বলতে পারি কোনো সরকার এসে জনগণের কথা এতটা ভাবেনি। বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলি শেষ হয়ে গেলেও আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা 2 বোন বেঁচে ছিলেন। এবং 17ই মে যখন আপা দেশে আসে, তখন আপনারা জানেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ লোক এয়ারপোর্ট থেকে দাঁড়িয়েছিল তাকে রিসিভ করার জন্য। জননেত্রী শেখ হাসিনা এসেছিল, বাঙালি কেঁদেছিল, সেদিন আকাশের মেঘ কেঁদেছিল, সেদিন প্রকৃতি কেঁদেছিল। আর সেই কান্নার ভিতর দিয়ে দেশে এসে জেল জরিমানা খাটার পরে 96তে গভর্নমেন্ট তৈরি করলেন জননেত্রী শেখ হাসিনা। তারপরে আবার 7 বছর, আবার জেল জরিমানা, আবার কারাবন্দী, তারপরে আবার 2009 থেকে কন্টিনিউয়াস 3 বছর উনি সরকার গঠন করলেন এবং বাংলার জনগণের জন্য উপহার দিলেন একটা উন্নয়নশীল দেশ। আজ আমরা সেই উন্নয়নশীল দেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। এই যে আপনাদের হাতে মোবাইলগুলো আছে, মোবাইলগুলো আপনারা ইন্টারনেট চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, টুইটার চালাচ্ছেন, মেসেঞ্জার চালাচ্ছেন, কত না কি করছেন, কত না তথ্য জানছেন। এগুলো তারই সন্তান, সজীব জয়ের ক্রিয়েশন, তারই উদ্ভাবন এবং তারই বুদ্ধিমত্তা দিয়ে বাংলার মানুষকে আজ এমন একটা জায়গায় পৌঁছেছে। 21শে আগস্ট শোকের মাস, আমাদের জন্য অনেক কষ্টের একটা অনুভূতি। আমাদের জন্য ভীষণভাবে কষ্ট লাগে যে জাতির জনক বঙ্গবন্ধু এ দেশটাকে ঠিকমতো সময় মতো উনি এটার দায়িত্ব নিয়ে দীর্ঘদিন উনি থাকতে পারলেন না। যদি বঙ্গবন্ধু থাকতো তাহলে এত দেরি হতো না বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশে নিতে। আমার দৃঢ় বিশ্বাস উনি বেঁচে থাকলে এটা 10 বছরের মধ্যে বাংলাদেশটা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতো। আজ 53 বছর লাগতো না বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশে আসতে। তারপরে আল্লাহর অশেষ রহমত, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, তার হাতে দায়িত্ব যাওয়ার পরে, তার বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব তার হাতে আসার পরে তিনি 5 ঘন্টা ঘুমিয়ে এ দেশটাকে পাহারা দিচ্ছেন জনগণের উন্নয়নের জন্য, জনগণের উন্নতির জন্য, জনগণের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য। উনি ওনার
জীবনকে উৎসর্গ করেই দিয়েছেন, আমি বলবো উৎসর্গ করে দিয়েই উনি কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও যাবেন। আমি এই শোকের দিনটাকে, আগামী 15ই আগস্ট শোকের দিনকে শক্তিতে পরিণত করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই সমগ্র জনগণকে, ভোটারদেরকে, আগামীতে আপনারা নৌকায় ভোট দেবেন, জননেত্রী শেখ হাসিনাকে আবার আপনারা সরকার তৈরি করার সুযোগ দেবেন, যাতে তার আগামী পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে তিনি সম্পন্ন করতে পারেন। আমি একটি কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই। একজন গবেষক বলেছিলেন যে বঙ্গবন্ধুকে প্রখ্যাত বুদ্ধিজীবী সর্দার ফজলুল করিম বলেছিলেন, শেখ মুজিবকে আমরা ঈর্ষা করেছি আমাদের অতিক্রম করে বড় হওয়াতে, সব দিকে বড়, তেজে, সাহসে, স্নেহে, ভালোবাসা এবং দুর্বলতায়, সব দিকে, এবং সেই ঈর্ষা থেকে আমরা তাকে হত্যা করেছি। কেবল এই কথাটি বুঝিনি যে ঈর্ষায় পীড়িত হয়ে ঈশিতের স্থান দখল করা যায় না, অর্থাৎ ঈর্ষা করে, যাকে আমি ঈর্ষা করি তার স্থান কখনো দখল করা যায় না। তাই তো এই ভূখণ্ডে মুজিবের স্থায়ী অবস্থান মধ্য গগনে, এবং তার নাম শুনে শোষকের সিংহাসন কাঁপে। এ কথাগুলো বলেছিলেন বুদ্ধিজীবী সর্দার ফজলুল করিম। তিনি একজন গবেষক, বুদ্ধিজীবী মানুষ। তিনি বঙ্গবন্ধু সম্পর্কে এই মন্তব্য করে গেছেন। আসলে ঈর্ষান্বিত হয়ে বোকা বাঙালিরা জাতির জনক বঙ্গবন্ধু, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, কামাল ভাই, জামাল ভাই এবং তাদের মিসেস সুলতানা কামাল, রোজি জামাল এবং ছোট্ট শিশু শেখরা আছে, আর আমাদের প্রিয় শেখ ফজলেনুর তাপস, দক্ষিণের মেয়র, তার বাবা শেখ ফজলুল হক মনির। সবচেয়ে আশ্চর্য যে তার মা তখন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। যখন স্বামীকে গুলি করতে গিয়েছেন তখন তিনি হাত দুটো চওড়া করে এসে স্বামীর সামনে দাঁড়িয়েছেন, যে আমাকে দেখলে হয়তো আমি অন্তঃসত্ত্বা মানুষ, আমি সামনে এসে দাঁড়ালে হয়তো আমাকে গুলি করবে না। তাকে সহ শেখ ফজলুল হক মনিকে হায়নারা খুন করে ফেললো, হায়নারা গুলি করে ফেললো। তাদের হাতে এতটুকু কাঁপলো না যে একটা অনাগত শিশু, একটা মায়ের পেটে, সেই মাকে আমরা হত্যা করে ফেলবো। 15ই আগস্ট আসলে আমাদের জন্য খুব বেদনার দিন, কষ্টের দিন। আমরা শুধু আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ সমর্থন করি সেজন্যই নয়, এদেশের নাগরিক হিসাবে, এই দেশের সচেতন নাগরিক হিসাবে এই দিনটার প্রতি ধিক্কার জানাই। তবে এই দিনটা এখন আর আমাদের কষ্টের নেই, দিনটা আমাদের এখন শক্তিতে পরিণত হয়েছে। এক মুজিব লোকান্তরে হলেও এখন লক্ষ লক্ষ মুজিব ঘরে ঘরে এবং আমাদের অন্তরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।